মর্নিং স্টুডেন্ট। আজকের এআই এমএল এর যুগে ইঞ্জিনিয়ারিং লাইনে আমি দেখেছি সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা বিটেক সিএসসি, তারপরেই সিএসসির যে স্পেশালাইজেশনসগুলো সেইগুলো আছে, ইভেন ইসিইও ভীষণভাবে জনপ্রিয়। কিন্তু অনেকেরই ধারণা যে কোর ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো আছে বা ছিল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এগুলো নিয়ে অনেকের একটা মনে অনীহা আছে। অনেকেই ভাবে যে এই সমস্ত বিষয় নিয়ে বিটেক করার পর ভবিষ্যতে হয়তো চাকরির তেমন সুযোগ পাওয়া যায় না। তো আজকের আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই স্পেসিফিক্যালি আলোচনা করব, এবং যেখানে দেখব যে এই আদৌ মানে এই বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পর চাকরির সুযোগ কি আছে, বা ভবিষ্যতে কি কোনো লাভ হবে যদি এই বিষয় নিয়ে তোমরা বিটেক করো। তো দেখো, প্রথমেই আমি তোমাদের বলে দিই যে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যে মিথগুলো প্রচলিত আছে আপাতত, সেটা ভীষণভাবে বায়াসড। আমি দেখেছি অনেকেই বলে যে এই কোর্স করার পর কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আলটিমেটলি চাকরি পাওয়া যায় না, এবং ওই মানে সফটওয়্যার কোম্পানিতেই চাকরি হয়। ওকে, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখে আলটিমেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানা থাকলে চাকরি হবে না, এরকম একটা ধারণা অনেকেরই আছে এবং অনেকেই সেটা বলে। এটা কিন্তু আংশিক সত্য। প্রথম কথা দেখতে হবে যে স্টুডেন্ট এই কোর্স করছে তার মধ্যে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেখার আগ্রহ কতটা আছে এবং সে কতটা শিখতে পেরেছে। ওকে, সে কতটা নিতে পেরেছে সেইটা, এবং কোন কলেজ থেকে করছে এটাও একটা ইম্পর্টেন্ট। আমি অন্য কোনো কোর্স সম্পর্কে, খুব বেশি কোর্স সম্পর্কে কিন্তু কলেজটাকে খুব একটা ম্যাটারে রাখি না। বিশেষ করে সিএসসি বা কম্পিউটার সায়েন্স রিলেটেড অন্যান্য কোর্সের ক্ষেত্রে আমি একদমই মনে করি যে কলেজের রোল সেখানে খুবই সামান্য থাকে। কিন্তু এই টাইপের কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যে সমস্ত কলেজ অফার করে, সেখানে কিন্তু কলেজের একটা বিশাল বড় রোল আছে। কারণ সেখানে যে ল্যাব, সেই ল্যাবটার একটা বড় ভূমিকা রয়েছে, এবং সেখানে যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স আছেন এবং যে সমস্ত টেকনিশিয়ান আছেন তাদেরও কিন্তু ভীষণ বড় ভূমিকা আছে। কারণ এই জিনিসটা, এই বিষয়গুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি ধরি, তাহলে কিন্তু এই যে হাতে কলমে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটাকে বলা হয়, সেটা কিন্তু কোনো স্টুডেন্ট চাইলেই বাড়িতে প্র্যাকটিস করতে পারবে না বা বাড়ি থেকে শিখতে পারবে না। সেটা কিন্তু কোনো যোগ্য শিক্ষক সেই শেখাতে পারবে একটা ভালো ল্যাবের মাধ্যমে, যে ল্যাবে মডার্ন ইকুইপমেন্ট রয়েছে। কারণ আগেকার সেই ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানেই শুধু কবজা নিয়ে নাড়াচাড়া করা, সেগুলোকে জুড়ে জাড়ে একটা মেশিন তৈরি করা, এই ধারণা অবসলিট হয়ে গেছে। এবং পুরনো যে মেশিনারি যেগুলো ইউজ হতো ওয়ার্কশপে, সেইগুলোই যদি থেকে থাকে অবশ্যই সেগুলোও রাখতে হবে, কারণ সেগুলো ব্যাকবোন। বেসিকটা যদি না শেখো তাহলে মডার্ন টেকনোলজিগুলো নিয়ে তুমি আরও বেটার কাজ করতে পারবে না। যদি একটা উদাহরণ হিসেবেই দিই, কারোর যদি মানে এখন নিশ্চয়ই দেখেছো বিভিন্ন সাইট আছে বা বিভিন্ন টেকনোলজি এসে গেছে, বিভিন্ন অ্যাপ এসে গেছে। যদি সামান্য ওয়ার্ডপ্রেসের কথাই ধরি, নিশ্চয়ই তোমরা জানো ওয়ার্ডপ্রেস খুব ইজিলি কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হেল্প করে, খুব তাড়াতাড়ি বিল্ড হয়ে যায়। ওকে, কিন্তু একজন স্টুডেন্ট বা একটা ক্যান্ডিডেট, সে যদি কিছুই না জেনে থাকে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে, এবং পিএইচপি, জাভা বা বেসিক এইচটিএমএল সম্পর্কেও বা সিএসএস কোডিং সম্পর্কেও যদি কোনো নলেজ না থাকে, সে কিন্তু ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে ইউজ করে শুধু ওই ড্র্যাগ করে করে কিন্তু সব কিছু করতে পারবে না, খুব একটা ভালো চ্যালেঞ্জিং ওয়েবসাইট বানাতে পারবে না। তাকে অবশ্যই বেসিকটা জানতে হবে, তার কোডিংয়ের অবশ্যই জ্ঞান থাকতে হবে, তবেই সে একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বানাতে পারবে। আবার কেউ যদি ভাবে যে আমি একদম প্রফেশনাল কোডার, আমার এইচটিএমএল, সিএসএস, ইভেন জাভা, পিএইচপি, এই সমস্ত ব্যাপার গুলে খাওয়া, তো আমি বা অন্য কোনো অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ একদম গুলে খাওয়া, তো আমি সেই কোডিংয়ের মাধ্যমেই আমি একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বানাবো একদম স্ক্র্যাচ থেকে, কোনো নতুন টেকনোলজির হেল্প নেবো না, কোনো এআই টুলসের হেল্প নেবো না, বা কোনো আলাদা অ্যাপ্লিকেশানের হেল্প নেবো না, তাহলেও সে পিছিয়ে পড়বে। কারণ কি, সে হয়তো আলটিমেটলি বানাতে পারবে সেই লেভেলের প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবে, যার লুকও হবে সেরকম প্রফেশনাল, প্লাস সেরকম ফাংশনালিটির দিক থেকেও ভীষণ এফেক্টিভ হবে। সবই ঠিক আছে, কিন্তু অনেক সময় লেগে যাবে, যেটা কিনা
এমন একজন যে অলরেডি এই কোডিং সম্পর্কেও নলেজ আছে, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কেও নলেজ আছে, প্লাস মডার্ন টেকনোলজি ইউজ করে করবে, সে কিন্তু অনেক এগিয়ে থাকবে, সে কিন্তু একদম ফার্স্ট হবে। তো এখন সেই বিষয়টা কিন্তু মোরাললেস সমস্ত ডিপার্টমেন্টেই এসে গেছে, তার মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অন্যতম। এখানে ওই ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক নলেজ সেটা তো অবশ্যই লাগবে, তার সঙ্গে অবশ্যই মডার্ন যে সমস্ত টুলসগুলো ইউজ হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে একটা অন্য মাত্রায় এনে দিয়েছে, সেইগুলো যদি কেউ না শেখে তাহলে কিন্তু মুশকিল। সো অবশ্যই কলেজের একটা ভূমিকা আছে। এবার আমি মেন কথায় আছি যে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কি আর তেমন কোনো ভবিষ্যৎ নেই? আমি বলবো যতদিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ভালো করে শোনো কথাটা, যে যতদিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থাকবে, যতদিন কোনো কিছু ম্যানুফ্যাকচার করে আমাদের ইউজ করতে হবে, ততদিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইম্পর্টেন্স থাকবে, শুধু নয় আরও বাড়বে যতদিন যাবে। কারণ ইভেন তুমি শুনলে অবাক হবে যে যে কোনো ল্যাপটপ বা ধরো কম্পিউটার যেখানে বিল্ড হয়, মানে সোজা কথায় কম্পিউটার রিলেটেড, কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার বা ইলেকট্রনিক্স যেখানে মেন কথা, ওকে, তো সেইগুলো মানে নিশ্চয়ই জানো, একটা ল্যাপটপ কোম্পানি ধরো ডেল, এইচপি, এরা কী করে, এরা বিভিন্ন চিপ কিনে এনে আলটিমেটলি সেগুলোকে অ্যাসেম্বল করে ওই তাদের ব্র্যান্ড দেয়, ওকে, ব্র্যান্ড দিয়ে আলটিমেটলি সেল করে, সেটাকে মার্কেটিং করে। তো এই যে জাস্ট ওই চিপগুলো কিনে এনে সেগুলোকে অ্যাসেম্বল করা মাদারবোর্ডে, এইটা করতে গেলেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের হেল্প লাগবে। ইভেন এইগুলো করার জন্য যে মেশিন, সেই মেশিনগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই তৈরি করবেন, সেগুলোকে চালাবেন। এবং বর্তমান যুগে এইগুলো সব অটোমেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে সেই ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা নর্মস ছিল, সেখান থেকে আস্তে আস্তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথেই ইলেকট্রনিক্স হাত মিলিয়ে রোবটিক্সের জন্ম দিয়েছে, এবং সেই রোবটিক্স আরও বেশি উন্নত হয়েছে এআই এর হাত ধরে। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা থাকবে। ইভেন যে ওই যে চিপ বললাম না, যে চিপগুলো আলটিমেটলি বিভিন্ন চিপ বিল্ডিং কোম্পানি, তোমরা নিশ্চয়ই জানো, এএমডি, ইন্টেল, কোয়ালকম, আসুস, এই টাইপের যে যারা চিপ বা মাদারবোর্ড ম্যানুফ্যাকচার করে, একদম কোর লেভেলে যে মানে চিপ লেভেলের হার্ডওয়্যার যারা তৈরি করে, সেইখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান থাকে। একটা মোবাইল যেখানে তৈরি হয় সেখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান থাকে। তাহলে বুঝতেই পারছো, যেখানে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সের একদম ভরে ভরে অ্যাপ্লিকেশান আছে, যে অনেকের ধারণাই ছিল না যে এগুলোর মধ্যে আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কী অবদান থাকতে পারে, সেইখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মানে ভীষণ বড় কন্ট্রিবিউশান রয়েছে। তাহলে অন্যান্য ফিল্ডগুলো ভাবো, যেটা অরিজিনালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরই ফিল্ড ছিল, সেটা এখনও আছে, আরও বেশি ডাইনামিক হয়ে গেছে। যেমন ভেহিকেল, যে কোনো মোটর উৎপাদনকারী যে কোম্পানি, সেটা আস্তে আস্তে নর্মাল মেকানিক্যাল একটা ইকুইপমেন্ট থেকে আস্তে আস্তে মেকাট্রনিক্সে পরিণত হচ্ছে, এবং সেখানে ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশান জুড়ছে। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও দরকার, এবং সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে এই নতুন টেকনোলজিগুলো সম্পর্কে অবশ্যই ওয়াকিবহাল থাকতে হবে, তবেই সেই ওয়াইজ তারা সেই মানে যন্ত্র তৈরি করতে পারবে। নিশ্চয়ই জানো, আজকের ইলেকট্রিক্যাল যে ভেহিকেল, নর্মাল ডিজেল বা পেট্রোল কার থেকে ইলেকট্রিক কার তৈরি হচ্ছে, তো সেই তার জন্যে যে মেকানিক্স, সেটার কিছু চেঞ্জ আছে, নতুন টেকনোলজি ওয়াইজ সেটাকে চেঞ্জ করতে হবে যাতে সেটা ইলেকট্রিকে চলে। পেট্রোল বা ডিজেলে একটা গাড়ি যেভাবে চলতো, তার টেকনোলজিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ওয়াইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও যে চেঞ্জগুলো আসছে, সেইগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যারা এরোপ্লেন তৈরি করে বা ইভেন রকেট তৈরি করে, বিভিন্ন স্পেস এক্স যে কোম্পানি, বা ধরো আমাদের এখানকার ইসরো, আমাদের ভারতের ইসরো, এই সমস্ত মানে কোম্পানিতে বা এই সমস্ত অর্গানাইজেশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভীষণ বড় অবদান আছে। সাস্টেনেবল বা রিনিউয়েবল যে এনার্জি, এই সোলার প্যানেল বা ধরো উইন্ড মিল, ওকে, দেন অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেখানে অ্যাকচুয়ালি সাস্টেনেবল এনার্জি তৈরি হয়। নিশ্চয়ই জানো যে মানে টেকনোলজির মাধ্যমে অ্যাটম বোম তৈরি হয়েছিল, সেই মেন সূত্র E=mc²। নিশ্চয়ই জানো তোমরা যে কোনো পদার্থের মধ্যে ভয়ঙ্করতম মানে মানে আনইমাজিনেবল এনার্জি সুপ্ত হয়ে আছে, লুকিয়ে আছে। সেই এনার্জিটাকেই যখন একসাথে কিছুটা রিলিজ করে দেওয়া যায়, তখন সেটা বোম হয়ে যায়।
এটাকে অ্যাটম বোম বলি আমরা, যেটা হিরোশিমা বা নাগাসাকিতে ফাটানো হয়েছিল। এবার সেই টেকনোলজিটাই ইউজ করে ম্যাটার থেকে এনার্জিতে কনভার্সান রেটের যে টাইম পিরিয়ড সেটাকে যদি বাড়িয়ে দেওয়া যায়, মানে সোজা কথা অ্যাটম বোমের ক্ষেত্রে কোনো সেই ম্যাটার চট করে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, যে কারণে সেটা বোম হয়ে ফেটে যাচ্ছে, ধ্বংস করছে। কিন্তু সেই ম্যাটার যখন ধীরে ধীরে এনার্জিতে কনভার্ট হচ্ছে, তখন সেটাই কিন্তু মানুষকে শক্তি প্রদান করছে, এনার্জি প্রদান করছে, ইলেকট্রিসিটি বা অন্যান্য যত কলকবজা চলছে সব কিছু, বুঝতেই পারছো। মানে সোজা কথা এনার্জি সাপ্লাই দিচ্ছে। পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলে, অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, এই স্ট্র্যাটেজির ওপর বেস করেই আছে। এখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বড় অবদান রয়েছে। সো আমি তোমাদের বলবো, যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং রীতিমতো ধন্দে আছো যে কোন বিষয় নিয়ে মানে ইঞ্জিনিয়ারিং করব, এবং হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটার প্রতি ইন্টারেস্ট আছে বা ছিল, কিন্তু এখন অনেকের থেকে শুনছো নেগেটিভিটি যে চাকরি নেই, অমুক তমুক, মাথায় রাখবে হ্যাঁ অবশ্যই আমাদের দেশে ভারতে অবশ্যই একটা সময় অবধিও সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোই সবচেয়ে বেশি অগ্রণী ছিল, এখনও আছে। কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি মানে যেখানে সফটওয়্যার তৈরি হয়, সেখানে কিন্তু র মেটেরিয়াল তেমন কোনো ব্যাপার নেই, শুধু কম্পিউটার ল্যাপটপ থাকলেই হয়। যেটা মেন দরকার সেটা হচ্ছে স্কিল্ড ইঞ্জিনিয়ার, মানে স্কিল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেটাই মানে তাদেরই, সেটাকেই মেন কাঁচামাল বলতে পারো, মেন মানে র মেটেরিয়াল বলতে পারো, মেন ইম্পর্টেন্ট থিং বলতে পারো, যারা তৈরি করছে, সফটওয়্যার ডেভেলপ করছে। যে কারণে আমাদের দেশে এইটাই সবচেয়ে বেশি বুম হয়েছিল এবং এখনও আছে। কিন্তু যে কোনো অন্যান্য ম্যানুফ্যাকচারিং হাব, অন্যান্য ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে সেখানে কিন্তু র মেটেরিয়ালসের একটা ভীষণ বড় প্রয়োজন থাকে, যেটার অনেক বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমের জন্য হোক বা বিভিন্ন কারণে হোক সেটার ততটা মানে উন্নতি হয়নি। কিন্তু আজকের কিন্তু সিনারিওটা চেঞ্জ হচ্ছে দিনকে দিন। নিশ্চয়ই তোমরা দেখছো যে অনেক কোম্পানি, যে কোম্পানির হয়তো একটা সময় অনলি সফটওয়্যার ডিপার্টমেন্টটা আমাদের ভারত থেকে আউটসোর্স হতো, তারা তাদের ম্যানুফ্যাকচারিং হাব, মানে তাদের যে ইলেকট্রনিক্স পার্ট বলো, তাদের যে গাড়ি তৈরি করার যে পার্টস বলো, বা গাড়ি ম্যানুফ্যাকচার করার যে ওয়ার্কশপ, মানে সোজা কথায় গাড়ি যেখানে তৈরি হচ্ছে ডাইরেক্ট, সেই যে ওয়ার্কশপ সেটাও কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। বিদেশি নামকরা কোম্পানি, নিশ্চয়ই শুনেছো তোমরা, ইভেন অ্যাপেলের মতো কোম্পানি, তারাও কিন্তু আজকের ভারতবর্ষে এসেই তাদের মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করছে। শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট নয়, মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্যেও ভারতের ওপরই কিন্তু ভরসা রাখছে অনেক মানে নামি দামি বিদেশি কোম্পানি তারা। এবং আমাদের দেশীয় অনেক কোম্পানিও আছে যারা আমাদের দেশেই প্রোডাক্ট তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, বা আগে হয়তো বাইরে থেকে আউটসোর্স হতো, এখন এখানেই তৈরি হচ্ছে। সেই সমস্ত মানে বিভিন্ন ইলেকট্রনিক্সের কোম্পানি হতে পারে, সেটা কোনো গাড়ি তৈরি করার কোম্পানি হতে পারে, বা অন্যান্য অনেক মেশিনারি তৈরি করার কোম্পানি হতে পারে। তো আলটিমেটলি আমাদের দেশ কিন্তু আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হতে চলেছে। তো এই অলরেডি তো এর ডিম্যান্ড কতটা ছিল বুঝতেই পারছো, কতটা আছে এখন বুঝতে পারছো, এবং ভবিষ্যতে আরও কতটা বাড়তে পারে সেটা বোঝো। তো সেইটার জন্যে আমি তোমাদের বলবো যে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হিউজ জবের অপরচুনিটিস ভবিষ্যতে আরও তৈরি হবে, এখনও আছে। এবং যেহেতু আর একটা প্লাস পয়েন্ট রয়েছে এই বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স চয়েস করা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কলেজে দেখবে সিএসসি বা সিএসসি রিলেটেড কোর্সগুলোরই ফিস বেশি থাকে অন্যান্য কোর্সগুলোর তুলনায়, এবং সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স ফিও যথেষ্ট কম থাকে। আমি দেখেছি বিটেক শুধু নয়, পলিটেকনিক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তাই, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও একদমই সেম জিনিস, অনেকটাই ফিস কম থাকে। তো সেই সুযোগটা নাও, এবং ভবিষ্যতে চাকরির সুযোগ কিন্তু প্রচুর থাকবে যদি আপ টু ডেট সিলেবাস, মানে সিলেবাসটা যদি মডার্নাইজ থাকে। তো অবশ্যই ওই ব্যাপারটাও দেখে নেবে যে কলেজে ভর্তি হচ্ছে সেখানে যে সিলেবাস তারা ফলো করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেই সিলেবাসটা পারফেক্ট কিনা, মানে সেই সিলেবাসটা মডার্নাইজড কিনা। যদি এই সমস্ত কোর্স নিয়ে বা এই সমস্ত কোর্স কোন কলেজে ভালোভাবে করানো হয় সেই সমস্ত ব্যাপারের নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে আমার থেকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।